38তম বিসিএস এর গণিত অংশ সলভ করব। আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো করে যাচ্ছি। আজকে আমরা 1 থেকে 5 অংশ সলভ করব। অবশ্যই আপনারা প্লেলিস্ট অনুসারে দেখবেন, তাহলে ভিডিওর ধারাবাহিকতা কিন্তু রক্ষা হবে। দেখেন 1 নম্বর ম্যাথটা যে ছিল 4 জন মহিলা ও 6 জন পুরুষ মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে। তার মানে আমার কাছে আছে কি 4 জন মহিলা আছে, আর কি আছে 6 জন পুরুষ আছে। এদের থেকে আমার একটা কমিটি গঠন করা লাগবে, উপকমিটি গঠন করা লাগবে, যে কমিটিতে 4 সদস্য বিশিষ্ট হবে। এখন কিন্তু এদের থেকে কিন্তু নিতে হবে, এই 10 জন থেকেই কিন্তু আমাকে নিতে হবে। ওকে, এখন বলছে যে গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকে। এখন একজন পুরুষ কিন্তু ফিক্সড, তাকে আপনাকে কিন্তু নিতেই হবে। এখন একজন পুরুষ যদি ফিক্সড আগে থেকে যদি আপনি নিয়ে নেন, যে একজন আপনি আগে থেকে নিয়ে নিলেন, সেই ক্ষেত্রে এই যে 6 জন যে ছিল, তাহলে কিন্তু আমার যেখান থেকে বাছাই করতে হবে 5 জন হয়ে গেল। একজন তো আপনি আগে থেকেই নিয়ে রাখছেন, তো একজন পুরুষ যদি আগে থেকেই নেন, তাহলে আপনার টোটাল কিন্তু লোক সংখ্যা হবে এখানে কিন্তু তখন 5 জন থেকে যাবে, বাকি থাকবে 5 জন প্লাস 4 জন, তাহলে আপনি বাকি পাবেন হলো 9 জন। এই 9 জন থেকে নিবেন কয়জন? উনারা নিতে বলছিল 4 সদস্য বিশিষ্ট। এখন 4 সদস্য বিশিষ্ট যে নিতে বলছে, আপনি তো অলরেডি একজন নিয়ে রাখছেন, তাহলে বাকি আর কয়জন নেওয়া লাগবে? আর 3 জন নেওয়া লাগবে। তার মানে এই 9 জন থেকে বাকি আর 3 জন নেবেন কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই যে নির্বাচন করা, বাছাই করা, কম্বিনেশন করা, একটা দল গঠন করা, কমিটি গঠন করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কম্বিনেশন এর ম্যাথ করে থাকি। অর্থাৎ এইটা শুধুমাত্র 9 কম্বিনেশন অফ 3, এই ম্যাথটা করলেই কিন্তু এটা সমাধান কিন্তু হয়ে যাবে। এখন অবশ্যই আপনারা 9 কম্বিনেশন অফ 3 এটা বের করতে পারবেন, কারণ আমরা জানি যে একটা সূত্র আমরা শিখে আসছি যে n কম্বিনেশন অফ r যদি থাকে, সেই ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এবং r ফ্যাক্টোরিয়াল। এখন এই সূত্র অনুসারে যদি আমরা এইটুকুর মান বের করি, তাহলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই 9 কম্বিনেশন অফ c এটাকে কিন্তু আমরা 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তারপরে 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি এই সূত্র অনুসারে। এবার আমরা এই ম্যাথগুলো করতে গেলে অবশ্যই আপনি যেটা করবেন যে নিচের লাইনটা আগে সলভ করবেন। তাহলে এখানে 9 থেকে 3 বাদ দিলে থাকবে 6 ফ্যাক্টোরিয়াল, আর থাকবে হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। উপরে এখন দেখেন এই যে 9 ফ্যাক্টোরিয়াল যে আছে, এটা আমরা চাইলে 9, 8, 7, 6 এভাবে 1 পর্যন্ত কিন্তু লিখতে পারবো। ফ্যাক্টোরিয়াল মানেই তো তাই যে ফ্যাক্টোরিয়াল থাকবে সেটা একদম কমতে কমতে 1 পর্যন্ত যাবে, অথবা 1 থেকে 9 পর্যন্ত গুণন হবে। এখন এটাকে আমরা চাইলে 9, 9 পর 8, তারপরে 7, তারপরে 6, তারপরে 5, 4, 3, 2, 1 এভাবে কিন্তু গুণন আকারে লিখতে পারি। এখন তা না করে আমি এখানে ফ্যাক্টোরিয়াল দিব। এই ফ্যাক্টোরিয়াল দেওয়া মানে কি? দেওয়া মানে 6 এর পর 5 আছে, 5 এর পর 4 আছে, এভাবে 1 পর্যন্ত আছে। এখন আমি 6 পর্যন্ত কেন রাখলাম? এর কারণ হচ্ছে দেখেন নিচে 6 ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে 6 ফ্যাক্টোরিয়াল আমি তৈরি করলাম। এখন এটা কিন্তু আমরা কাটা দিতে পারবো। আবার দেখেন 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1 গুণন 2 গুণন 3, অর্থাৎ 1, 2, 3 বা 3 গুণন 2 গুণন 1, এটার মান পাবেন 6। তার মানে এটার মান কিন্তু অ্যাকচুয়ালি কত? 6। বা আমরা যদি আরেকটা লাইন লিখি, এখানে 9 গুণন 8 গুণন 7 ছিল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এখন আমরা কাটাকাটি করলে যে অ্যান্সার পাবো সেটা কিন্তু আমাদের এখান থেকে চুজ করতে হবে। তাহলে এটা আমরা 3 দিয়ে কাটলে হয় 3, এটা 3 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে আবার 8 কে কাটলে হবে 4, তাহলে 3, 4, 12, 12, 7, 12 কত? 84। এটি কিন্তু অ্যান্সার আসবে 84। তো আমাদের অপশন থেকে যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 2 নম্বর ম্যাথটা ছিল যে টাকায় 5টি মার্বেল আপনি বিক্রি করছেন, 1 টাকায় 5টা মার্বেল বিক্রি করছেন, বিক্রি করায় 12% ক্ষতি হয়েছে আপনার। তো আপনাকে কি করতে হবে? 10% লাভ করতে হলে কয়টি বিক্রি করতে হবে? তো আপনি যদি লাভ করতে চান, তাহলে তার আপনি 5টা করে, 1 টাকায় 5টা করে বিক্রি করা যাবে না, 1 টাকায় আপনি কম সংখ্যক বিক্রি করতে হবে। সেক্ষেত্রে 4টা বিক্রি করবেন, 3টা না 2টা, সেটা বের করতে হবে। এখন দেখেন যে এখানে ক্রয় মূল্য যদি আপনি 100 টাকা ধরেন যে ক্রয় মূল্য তার 100 ছিল, সেক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য হবে কত? যে 88 টাকা যেহেতু আপনি 12% লস দিচ্ছেন প্রথমবার যখন বিক্রি করলেন, তাহলে এখান থেকে দেখেন যে এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। এটা যদি ক্রয় মূল্য হয়, এটা ছিল আমাদের বিক্রয় মূল্য। টাকায় 5টি মার্বেল বিক্রয় করা হয়েছে, তার মানে 1 টাকায় বিক্রি করা হয় কয়টি মার্বেল? 5টি মার্বেল। এই লাইন থেকে দেখেন টাকায় 5টি মার্বেল বিক্রি করা হয় মানে কি? 1 টাকায় বিক্রি করা হয় 5টি মার্বেল। এখন আমি এই যে এটা বিক্রয় মূল্য ধরছি,
এটা তো বিক্রয় মূল্য বের হয়ে গেল, এটা যদি ক্রয় মূল্য ধরেন, এটা হলো বিক্রয় মূল্য। এখন 1 টাকায় যদি 5টা মার্বেল আপনি বিক্রি করেন, ঠিক 88 টাকা যখন টাকায় কয়টি মার্বেল আপনি বিক্রি করছিলেন, তাহলে 88 টাকা আপনি মার্বেল বিক্রি করছিলেন, 5 গুণন 88 এতটি মার্বেল কিন্তু। তার মানে এখান থেকে 5 × 40, 40 এর শূন্য, হাতে থাকে 4, 5 × 40, 440টি মার্বেল আপনি বিক্রি করছিলেন। তাহলে 88 টাকা এটাও তো বিক্রয় মূল্য। 1 টাকা বিক্রয় করা হয়, তাহলে এটাও বিক্রি মূল্য ছিল আর এটাও বিক্রয় মূল্য হইল। তো 1 টাকায় যদি 5টা বিক্রি করা হয়, 88 টাকায় আমি আসলে কয়টা বিক্রি করছিলাম সেই পরিমাণটা আমি বের করে নিয়ে আসলাম। এখন এটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে 88 টাকা আমরা 440টি মার্বেল বিক্রি করলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 10% লাভ করার চিন্তা ভাবনা এবার আমাদের। তার মানে একইভাবে ক্রয় মূল্য যদি 100 হয়, সেই ক্রয় মূল্য 100ই ধরলাম, তখন কিন্তু বিক্রি মূল্য হবে 100 প্লাস কত 10, তার মানে 110 টাকা হবে বিক্রি মূল্য। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আপনি 88 টাকায় যেটা বিক্রি করছিলেন, 440টা মার্বেল আপনি বিক্রি করছিলেন, সেটা 88 টাকায় বিক্রি করা আপনার যাবে না। আপনাকে বিক্রি করতে হবে ওই মার্বেলটা কত বিক্রি করতে হবে, 110 টাকায় বিক্রি করতে হবে। তা আপনি যে 88 টাকায় বিক্রি করছেন দেখেই তো আপনি লস খাইছেন। এই আপনার আমাদের কথা হলো যে এখন আমরা লস খাবো না, এখন আমাদের উল্টা 10% লাভ করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 88 টাকায় যে কয়টা মার্বেল আপনি বিক্রি করছেন সেটা 88 টাকায় বিক্রি না করে সেটা আপনার উচিত ছিল 110 টাকায় বিক্রি করা। অর্থাৎ এই মার্বেলগুলাই এখানে কয়টা আছে, 440টা মার্বেল 110 টাকায় বিক্রি করা উচিত ছিল। তো আমরা বলতে পারি যে আমাদের উচিত ছিল যে এত টাকায় বিক্রি করা, 10% লাভ করতে গেলে এত টাকায় বিক্রি করা উচিত হলো 440টি মার্বেল, এতটি। তার মানে এত টাকায় বিক্রি করতে হবে 440টি মার্বেল। অতএব টাকায় আছে, টাকায় কয়টি বিক্রি করতে হবে, অতএব 1 টাকায়, সেই ক্ষেত্রে 1 টাকায় বিক্রি করতে হবে। এখানে কিন্তু আমরা 110 দিয়ে ভাগ করে দিতে পারি এতটি। তাহলে পরবর্তীতে আমরা এখানে 0 0 কাটা দেই, 4 × 44 এতটি। অর্থাৎ এইখানে কিন্তু এই যে 4টি, এটা হবে রাইট অ্যান্সার। একটু সাউন্ড প্রবলেমের জন্য আমাকে পজ করতে হয়েছিল ম্যাথটা। আমি আবার একটু বলি যে আপনি টাকায় 5টি মার্বেল বিক্রি করে আপনি কিন্তু ক্ষতি গেছে। এখন আমরা ধরলাম যে ক্ষতি যাওয়া মানে কি, 12% ক্ষতি যাওয়া মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য ছিল এই টাকাটা, 88 টাকাটা। এখন দেখেন যে 88 টাকা যে বিক্রি করলেন, তো 1 টাকায় যদি 5টা বিক্রি করেন, অ্যাকচুয়ালি 88 টাকায় কয়টা বিক্রি করছিলেন, 88 টাকায় কিন্তু 440টা বিক্রি করছিলেন। এখন 88 টাকায় 440টা বিক্রি করছেন দেখে কিন্তু আপনার ক্ষতি গেছে। তো আপনাকে কি করতে হবে, ক্ষতি আর দেওয়া যাবে না, উল্টা আরো লাভ করতে হবে। কয় পার্সেন্ট লাভ করতে হবে, 10% লাভ করতে হবে। 10% লাভ মানে কি, 10% লাভ মানে জিনিসটা যদি কেনা হয় 10 টাকায় বেচতে হবে 110 টাকায়। তার মানে আপনি 88 টাকায় যে বিক্রি করছেন সেটা আপনার উচিত ছিল 110 টাকায় বিক্রি করা। তার মানে 110 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 440টি মার্বেল 1 টাকায় বিক্রি করতে হবে। এতটি মার্বেল কাটাকাটি করলে এটা হবে আমাদের অ্যান্সার। 3 নাম্বার যে ম্যাথটা ছিল আমাদের, যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া 2:3, এদের অনুপাত দেওয়া হচ্ছে, একটা 2 হলো আর একটা হবে 3। অনুপাত দেওয়া, সংখ্যা দেওয়া না, এদের গসাগু দেওয়া 4, বৃহত্তম সংখ্যাটি কত? এটা তো আসলে দেখার সাথে সাথে করে ফেলতে পারবো আমরা। সেটা হচ্ছে যে যখনই এরকম অনুপাত দেওয়া থাকবে, আমরা একটাকে 2x ধরে নেব আর একটাকে 3x ধরে নেব, দুইটা সংখ্যা তাহলে আমি ধরে নিলাম। এখন গসাগু হলো 4। দেখেন আমরা কিন্তু এখান থেকে গসাগু নির্ণয় করতে পারবো। গসাগু নির্ণয় করতে গেলে শুধু কমন ফ্যাক্টটা কিন্তু আসবে। তাহলে 2 আর 3 এই দুটোর ভিতরে কিন্তু মেলে না, তাহলে এই দুটো আসবে না। তাহলে এই দুটো সংখ্যার গসাগু হবে, এখানে x আছে এখানেও x আছে, সুতরাং এদের গসাগু হবে হলো x। আবার দেখেন আমাদের ডাকে কিন্তু গসাগু 4 দেওয়া আছে, সুতরাং আমাদের গসাগু হলো x, আর ডাকের গসাগু হলো 4 দেওয়া, সুতরাং প্রশ্ন অনুসারে x = আমরা 4 লিখতে পারি। এখন আমাদের কি করতে হবে, বৃহত্তম সংখ্যা, এই দুটোর ভিতর বৃহত্তম কোনটা হবে, অবশ্যই এটা বৃহত্তম হবে। তাহলে বৃহত্তম হবে 3x = 3 × x এর মান কত, 4, তাহলে 3 4 কত হবে 12। এটা রাইট অ্যান্সার হবে, যে খ নাম্বারটা 12। তবে অনেক সময় কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাও কিন্তু চেয়ে বসে যে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। তাহলে কিন্তু এখানে 4 8, এখানে কত আসতো 4 এবং 2, 4 × 2 = 8 আসতো। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করার পরে উত্তেজিত হয়ে যাবেন না। আবার এই যে x এর মান 4 আসছে দেখে কিন্তু আপনি 4 অ্যান্সার দিয়ে দিবেন না। বিসিএসে কিন্তু অনেক সময় এরকমটা হয় যে ভালোভাবে ডাকটা পড়ে তারপরে অ্যান্সারটা করতে হয়। তো আশা করতেছি এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। আমরা 4 নাম্বার ম্যাথটা পরবর্তীতে দেখি। 4 নাম্বার ম্যাথটা কিন্তু একটা সমান্তর ধারার ম্যাথ ছিল। তো সমান্তর অনুক্রম মানে হচ্ছে সমান্তর ধারা। এর পঞ্চম পদ হলো 18 দেওয়া, তবে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ দেওয়া নয়, ডাইরেক্ট পঞ্চম পদ। 5টি পদের যোগফল দেওয়া আছে। এখন দেখেন 5টি পদের মানে nটি পদের যোগফল হলো কিন্তু n/2 2a + n - 1 × d, এটা হলো nটি পদের যোগফল। এখন nটি পদের যোগফল যদি এরকম হয় তাহলে কি বলে 5টি পদের যোগফল কেমন হবে। 5টি পদের যোগফল কিন্তু তাহলে আমরা এখানে 5/2, তারপর হচ্ছে এখানে
2a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু হবে আমাদের এই 5টি পদের যোগফল। তো এই 5টি পদের যোগফল ওনারা আবার কত দিয়েছে? 75 দিছে। এখন এই লাইনটা যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, 5/2 এখানে আমরা 2a প্লাস 4d এরকমটা আসতেছে সমান সমান 75। এরপরে আমরা এখান থেকে 2a প্লাস 4d এটা সমান সমান লিখতে পারবো। এখানে কিন্তু দেখেন 2 ভাগ আছে, ওই পাশে যে 2 কি হবে? গুণন হবে। আর এই পাশে 5 গুণন ছিল, ওই পাশে যায় 5 ভাগ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 15 75, তাহলে 15 দুগুণা 30। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো 2a প্লাস 4d সমান সমান 30, বা আমরা 2 যদি কমন নেই তাহলে 2 ইন্টু a প্লাস 2d সমান সমান, এখানে কিন্তু আমরা একদম ডাইরেক্ট 2 দা ভাগ করে দিই, তাহলে এখানে একদম 15 লিখতে পারবো। তাহলে একটা সমীকরণের আমরা মান পেলাম। এখন প্রশ্ন হলো যে আমাদের তো আসলে কি বের করতে বলছে? প্রথম পদটা কিন্তু বের করতে বলছে। প্রথম পদ বলতে এই যে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর, এটা কিন্তু আমরা জানি। এখন আমরা তো এর মান এখানে বের করতে পারবো না, আমাদের কিন্তু d এর মানটা জানা যদি থাকতো তাহলে কিন্তু আমি এর মান সহজে বের করতে পারতাম। তবে এখানে একটা কথা বলছে পঞ্চম পদ হলো 18। তো পঞ্চম পদ n-তম পদ আমরা কেমনে বের করি? n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো n-তম পদ। তাহলে পঞ্চম পদ কেমন হবে? পঞ্চম পদ হবে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d সমান সমান পঞ্চম পদ কত দেওয়া? 18। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? a প্লাস 4d সমান সমান 18। তাহলে এখানে পেলাম a প্লাস 4d সমান সমান 18, এখানে পেলাম a প্লাস 2d সমান সমান 15। তো এই দুটো ইকুয়েশন আমরা ক্যালকুলেশন করলে, এটাকে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে এখানে 4d সমান সমান 18 আর হলো a প্লাস 2d সমান সমান 15। তো আমরা চাইলে এটা যাতে d কাটা যায়, d যদি কাটা যায় তাহলে কিন্তু আমরা এটাকে কিন্তু 4 বানাইতে হবে, তাই না? তখন কিন্তু আমরা এর মান বের করে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন এটা যদি কোনো কারণে 4d হইতো তাহলে 4d কাটা যেত, কাটা যায় শুধু এ থাকতো, এর মান কিন্তু বের হয়ে আসতো। অথবা আমরা একটা কাজ করতে পারি, d এর মানটা আমরা বের করি, পরবর্তীতে এর মানও আমরা বের করতে পারবো। তো দুই ভাবে করা যায়। তো আমি এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? এটা কাটা যাবে, আর এখানে কিন্তু 2d থাকবে বিয়োগ করে, আর সমান সমান 18 থেকে এখানে দেখতে পাচ্ছি যে 18 থেকে বাদ যাবে হচ্ছে 15, 16, 17, 18, তাহলে 3 থাকতেছে। অতএব d এর মান হলো 3/2। যদি d এর মান চাইতো এই ম্যাথে তাহলে কিন্তু সেই d এর মানটা আমরা অ্যান্সার হিসেবে দিতাম। তবে আমরা বের করবো এর মানটা। তখন এই মানটা যে কোনো একটা সমীকরণে আপনি বসায় দেন, তাহলে কিন্তু এর মান আপনি পেয়ে যাবেন। আমি এই নিচের সমীকরণে যদি বসাই, তাহলে a প্লাস 2 ইন্টু d মানে কত? 3/2 সমান সমান হচ্ছে 15। এখন এটা আমরা কাটা দিতে পারবো, তাহলে a প্লাস 3 সমান সমান কত ছিল? 15। অতএব এর মান হবে, আমরা যদি 15 থেকে 3 বাদ দিই কত হবে? 12। তাহলে আমরা এর মান ফাইনালি কত পেলাম? 12। তো এটি কিন্তু আমাদের অ্যান্সারে আসবে, এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 5 নাম্বার যে ম্যাথটা, এটা কিন্তু আমরা কি বলে যে 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে যদি আপনার জানা থাকে। আর তারপরে আমি ডিটেলসে বুঝাবো যারা একদম বিগিনার্স তাদের জন্য। দেখেন এইভাবে যদি 1 থেকে 100, 1 থেকে 1000, 1 থেকে 50 যেভাবে আসুক না কেন, এটা কিন্তু ধারাবাহিক সংখ্যা, অর্থাৎ এটা কিন্তু 1 2 3 প্লাস ডট ডট এইভাবে n। আমরা যদি এইভাবে ধরে নিই খুব সহজেই একদম যে n, এই n এর সাথে প্রথম সংখ্যা এত এবং পদ সংখ্যা, এখানে কয়টা পদ আছে? 1 2 3 n পর্যন্ত গেছে। যদি 100 থাকে তাহলে 100টা পদ, এখানে 200 থাকলে তাহলে 200টা পদ, এখানে হলো পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এইভাবে করে ফেললেই কিন্তু ম্যাথটা হয়ে যায়। যদি এরকম ধারাবাহিক থাকে তাহলে কিন্তু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা করলেই কিন্তু ম্যাথটা শেষ। কিন্তু যদি এরকম থাকে 1 এর পর 3, 3 এর পর 5, তখন কিন্তু আমরা n ইন্টু n প্লাস এরকম দিতে পারবো না। মূলত এই nটা হলো পদ সংখ্যা। তো তখন কিন্তু পদ সংখ্যা কয়টা সেটা কিন্তু বের করে নিতে হবে। এইখান থেকে এই ধরনের ধারা থেকে পদ সংখ্যা কয়টা সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। বাট যদি বড় গ্যাপ থাকে তখন পদ কয়টা, যেমন এখানে 1 2 3, এখানে 3টা পদ মনে হইতেছে, তাই না? তারপরে এইভাবে ধরেন একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে পদ কয়টা? পদ কিন্তু এখানে যদি ধরেন 5 এর পর এখানে 7 এরকম দেওয়া থাকলো, বা এখানে এইভাবে আরো গ্যাপ দেওয়া থাকলো, তো এই ধরনের কিন্তু দেখেন এখানে কিন্তু 2টা গ্যাপ, এখানে কিন্তু 2 গ্যাপ করে আছে। সেই ক্ষেত্রে পদ সংখ্যা লাস্টে যেটা ওইটাই কিন্তু পদ সংখ্যা হবে না, কারণ এখানে 1 2 3 3টা পদ, দেখেন পদ আছে এখানে কয়টা? 3টে। অথচ আপনি যদি এইখানে যদি মনে করেন এটা লাস্ট সংখ্যা, এটা হলো n, তাহলে তো এখানে আপনি যদি এই অঙ্কের স্বার্থে আমি এইটুকু মুছে দিলাম,
এই অঙ্কের সাথে আপনি যদি এখানে এন এর মান যদি 5 বসান তাহলে কিন্তু ম্যাথটা হবে না, কারণ এই এন বলতে প্রথম এনটা হলো পদ সংখ্যা আর এটা হলো শেষ পদ। তাহলে এখানে পদ সংখ্যা 1 2 3, আমরা দেখতেছি পদ সংখ্যা 3, অথচ আপনি যদি এই নিয়মে ধরেন যে পদ সংখ্যা 3 হলেও যদি আপনি এই নিয়মে করেন তাহলে কিন্তু পদ সংখ্যা এখানে 5 হয়ে যাবে। তার মানে আমার কমপ্লেক্সিটিটা মনে হয় বোঝাতে পেরেছে। সেক্ষেত্রে এই সূত্র না শিখে বরং আমরা যদি এইভাবে শিখি যে পদ সংখ্যা, তারপরে হলো এটা হলো শেষ পদ যোগ প্রথম পদ, তারপরে ডিভাইডেড বাই 2, বরং এই উপরের সূত্র না শিখে এই সূত্রটা শিখলে বেশি ভালো হয়। তাহলে আমাদের যে কোনো এই ধরনের সমান্তর ধারার যে কোনো ধারার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এখন কেন এই পদ সংখ্যা, শেষ পদ, প্রথম পদ, এই সূত্রটা কিভাবে আসলো আমি আজকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ধরেন আপনার কাছে 1, 1 এর পর 2, 2 এর পর 3 প্লাস ডট ডট, এখানে আপনার আছে 100, তাহলে 100 এর আগে কত থাকবে 99, এর আগে কত থাকবে 98। এইভাবে যদি আপনি কল্পনা করেন 98 এর পর 99 তারপরে 100। এখন দেখেন আপনি যদি এই দুইটা যোগ করেন, এই 100 আর 1, তাহলে কত হবে 101। আবার যদি আপনি 2 আর 99 যোগ করেন কত হবে 101। আপনি যদি 3 আর 98 যোগ করেন কত হবে 101। তার মানে কি প্রতি জোড়া থেকে কিন্তু আমরা 101 করে পাচ্ছি, এই যে এরকম। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের পদ এখানে যদি আমরা জোড়া মিলাই, এখানে যদি 100 পর্যন্ত থাকে তো জোড়া হবে কয়টা? জোড়া হবে কিন্তু 50টা। আচ্ছা, এবং এক জোড়ার মান কত? এই যে যেমন 1 আর এই যে 100, এক জোড়ার মান হলো 101। তাহলে এক জোড়ার মান যদি 101 হয় তাহলে 50 জোড়া হয়ে যাবে কিন্তু জোড়া মিলালে। 100টা জিনিসকে যদি আপনি জোড়া মিলান তাহলে কিন্তু 50 জোড়া পাবেন আপনি। তাহলে এক জোড়ার মান যদি এরকম 1 আর 10, এক জোড়ার মান যদি 101 হয়, 50 জোড়ার মান হবে 5 দিয়ে গুণ করি, 5 একে 5, 0, 5 একে 5, আর একটা শূন্য ছিল, এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। খুব সহজে আমরা বের করতে পারি। এখন এখান থেকে এই সূত্রটা আসলো কিভাবে দেখেন। এই যে 101 যে পাইছিলেন আপনি, 101 কেমনে পাইছিলেন? কারণ এই যে শেষ পদ আর প্রথম পদ যোগ করে কিন্তু 101 পাইছিলেন। এই যে এটা ছিল শেষ পদ, এটা ছিল শেষ পদ, এটা ছিল প্রথম পদ, বা এটা ছিল শেষ পদ, এটা ছিল প্রথম পদ। তাহলে আমি এই 101 পাই আমরা এই পদটা অনুসরণ করে বাই n+1 এই থিওরিটা অনুসরণ করি। একইভাবে দেখেন যে এখানে 50 আসলো কিভাবে। এখানে 50 আসছিল যে আমরা জানি যে 100টার সংখ্যায় 50 জোড়া হয়। তাহলে এখানে দেখেন পদ সংখ্যা আমরা কিভাবে বের করছিলাম। পদ সংখ্যা বের করছিলাম হলো পদ সংখ্যা কত ছিল 100টা, তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু জোড়া হবে, এই যে 50 হবে। এই জন্য কিন্তু আমি পদ সংখ্যাকে 2 দিয়ে আবার ভাগ করছি। তাহলে এখানে হলো আমাদের সেই এক জোড়ার মান, শেষ পদ প্লাস প্রথম পদ করলে হয় এক জোড়ার মান। তাহলে এক জোড়ার মান হলো আমাদের টোটাল জোড়া হবে কয়টা? পদ সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি, এই যে পদ সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে কিন্তু জোড়া পাওয়া যায়। তাহলে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, এটা হলো এতগুলা জোড়া এবং প্রতি জোড়ার মান হলো এইটুকু। সুতরাং এই সূত্রটা কিন্তু এইভাবে আসছে। তাছাড়া আমরা যদি এইভাবে কল্পনা করি, এখানে হচ্ছে শেষ পদ এবং প্রথম পদ, তার মানে এক জোড়ার মান এরকম। এখন এরকম জোড়া হবে কয়টা? জোড়া কিন্তু সংখ্যা হবে nটা, বাট জোড়া হবে n/2। সেখান থেকেও কিন্তু এই সূত্রটা আমরা বলতে পারি। তো এটা কিন্তু ফ্রেডরিক গাউস ক্লাস 3-তে থাকার সময় তার ক্লাসের টিচার যখন বলে যে পোলাপন দুষ্টামি করতেছিল, বলে যে তোমরা 1 থেকে 100 পর্যন্ত লেখো এবং যোগ করে আমাকে দেখাও। তো স্যার ভাবছিল যে পোলাপান কাজে ব্যস্ত থাকলে আমাকে এত ডিস্টার্ব করবে না, ভালো হবে। কিন্তু ফ্রেডরিক গাউস দেখা যায় যে 1 মিনিটের ভিতরেই সমাধান করে নিয়ে গেছে, যেটার অ্যান্সার হবে স্যার এইটা। তো বলে যে এটা কিভাবে করলাম? তখন কিন্তু দেখা গেল যে ফ্রেডরিক গাউস এভাবে জোড়া মিলিয়ে তারপরে গুণ করে তারপরে কিন্তু ম্যাথটা করে ফেলছিল। সেখান থেকে কিন্তু আমরা n×n+1 ডিভাইডেড বাই 2 এই সূত্র অনুসরণ করতে পারি। তা এখন দেখেন এই সূত্রেও কিন্তু এই যে তাহলে n মানে কি? n মানে হলো পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা এই ম্যাথে 1 থেকে 100 পর্যন্ত, এই ম্যাথে তাহলে আমরা 100টাই পদ পাবো। আবার প্রথম পদ, শেষ পদ আর প্রথম পদ যোগ করলে এখানে কিন্তু আমরা 100 একই পাবো, যেমনটা আমরা এই যে এখানে সলভ করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এতটি পদ এবং প্রতি জোড়া যদি মিলাই, প্রতি জোড়ার মান এরকম। আর পদ হইলে তো হবে না, আমাদের তো জোড়া মিলাইতে হবে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটাই কিন্তু যে এই সূত্রই ঘুরে ফিরে আমি যদি দেখেন এটা এখানে এইভাবে লিখছি, এটার অ্যান্সার আসবে। বাট এটাকে আপনি যদি এইভাবে লিখতেন, এখানে n এর মান 100, তারপরে n এর মান আবার 100, তার সাথে যোগ 1, নিচে হলো 2। দেখেন তো এই দুটো সেম জিনিস কিনা, উপরে আর নিচে একদম কিন্তু সেম জিনিস। এটা ক্যালকুলেশন করেন, এটা ক্যালকুলেশন করলে হবে 50, আর এটা তো 101, তাহলে 50 গুণন 101, এই যে যেমনটা 50 গুণন 101 করে আমরা করেছিলাম। তো আপনারা বিরক্ত হবেন না,
ম্যাথ নিয়ে একটু বেসিকটা স্ট্রং হলে আপনি কিন্তু ম্যাথ, যেমন ধরেন যে সূত্র অনেক সময় খেয়াল থাকে না, মনে থাকে না, কিন্তু আপনি যদি অনেক ভালোভাবে বুঝে যদি ম্যাথটা করেন তাহলে কিন্তু আপনার সূত্রের ঝামেলা হবে না, বা একটা ওয়েতে করতে গেলে আপনি অন্য একটা ওয়ে নিজে থেকে তৈরি করে ফেলতে পারবেন। এই জন্য শুধু শর্টকাটের দিকে না তাকিয়ে আমরা কি শুধু রিটেনের প্রস্তুতি নেব, এবং বুঝে বুঝে আপনি যদি ম্যাথ ভালো বুঝেন তাহলে কিন্তু আপনি শর্টকাট নিজে থেকে তৈরি করতে পারবেন। তো আজ আর কথা পারবো না, পরবর্তী পার্টে অর্থাৎ আমরা 38তম বিসিএস এর দ্বিতীয় পার্টে শীঘ্রই আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।